দিন 10 আগে মাতা একবার বাহির হইবার চেষ্টা করিলে বেআইনি অস্ত্রধারীরা অস্ত্র উচাইয়া ধরিয়া মারিয়া ফেলিবার হুমকি ধামকি দিয়া তাহাকে বাড়ির ভিতরে চলিয়া যাইতে বাধ্য করিয়াছে। অনেকেই এই দৃশ্য দেখিয়াছেও। একটি মোবাইল শাহাদাতকে হাতে দিয়া তোমাদের জানালা দিয়া ময়নার হাতে পৌঁছাইয়া দিবে বলিয়া রেন্টু শাহাদাতকে বিদায় করিয়া দিল। গফুর ভাই কহিলেন, থাকিবার জায়গার প্রয়োজন হইলে আমাকে বলিবে, আমি ব্যবস্থা করিতে পারিব। দুপুরের খাবার খাইয়া বিদায় লইয়া রেন্টু সোজা ঢাকা ক্যান্টনমেন্ট আসিল। ঘুরিয়া ফিরিয়া সেনাপ্রধানের বাসভবন, সম্মিলিত সামরিক হাসপাতাল, সেনা সদন, গ্যারিসন মসজিদ, 32 বেঙ্গলের রাস্তা, 57 ইঞ্জিনিয়ার্স কোর, স্টেশন হেডকোয়ার্টার, অফিসার্স ম্যাস, অফিসার্স কোয়ার্টার, সৈনিক কোয়ার্টার ইত্যাদি সমূহ দেখিয়া সন্ধ্যায় মালিবাগ তালতলায় মুর্শিদার মার বস্তিতে ফিরিয়া গেল। খাবার খাইয়া নামাজ পড়িয়া বিছানায় শুইয়া ঢাকা সেনানিবাসকে চোখের উপর মেলিয়া রাখিয়া সেনাপ্রধানকে কি উপায়ে অপহরণ করিয়া জিম্মি করিবে তাহাই ভাবিতে লাগিল। প্রতিদিন সকালে রেন্টু ক্যান্টনমেন্টে প্রবেশ করিত এবং সারাদিন এই এলাকার সকল রাস্তাঘাট স্থাপনা সমূহ নখদর্পণে করিয়া সন্ধ্যায় মুর্শিদার মার ঘরে ফিরিয়া আসিল। এইভাবে কয়েকদিন যাইবার পর সে দেখিল একদিন CMHA সেনাপ্রধান আসিয়াছেন, একদিন সন্ধ্যায় সেনাকুঞ্জে আসিয়াছেন। কিছুদিন পর সে বুঝিল ক্যান্টনমেন্টের বাহিরে থাকিয়া সেনাপ্রধানকে অপহরণ করা যাইবে না। তাহাকে অপহরণ করিতে হইলে সেনানিবাসের মধ্যেই যে কোনো উপায়ে থাকিতে হইবে। এইখানে থাকিয়াই সেনাপ্রধানের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখিয়া সদা প্রস্তুত থাকিতে হইবে। সুযোগ পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই কার্যসিদ্ধি করিতে হইবে। এক্ষণে রেন্টুর ভীষণ চিন্তা, কি উপায়ে ক্যান্টনমেন্টের ভিতরে থাকিবার ব্যবস্থা করা যায়। সে প্রতিদিন ভাবিতে ভাবিতে সেনানিবাসে যায়, আবার ভাবিতে ভাবিতে ফিরিয়া আসে। দিন যায় রাত্রি যায়, দিন ফিরিয়া আসে রাত্রিও ফিরিয়া আসে, কিন্তু রেন্টুর চোখে নিদ্রা আসে না। প্রতি রাত্রে 10টার সময় বস্তি হইতে খানিক দূরে যাইয়া রেন্টু ময়নার সহিত মোবাইলে কথা বলিয়া আবার বস্তিতে ফিরিয়া আসিত। একদিন ক্যান্টনমেন্ট গ্যারিসন মসজিদে আসর নামাজ পড়িয়া রেন্টু মনে মনে ভাবিতেছে, কি করিয়া ক্যান্টনমেন্টের ভিতরে থাকিবার ব্যবস্থা করা যায়। মসজিদ হইতে বাহির হইবার সময় সে দেখিল 2 জন সৈনিক কোয়ার্টার পাইবার আলোচনা করিতেছে। রেন্টু মসজিদ হইতে বাহির না হইয়া কান পাতিয়া তাহাদের কথা শুনিতে লাগিল। তাহারা বলিতেছে, টাকা পয়সা খরচ করিয়া চেষ্টা তদবির করিয়াও যদি একটা কোয়ার্টার পাওয়া যাইত, তাহা হইলে 2 জনে মিলিয়া পরিবার পরিজন লইয়া ভাগাভাগি করিয়া থাকত। সৈনিকদ্বয় চলিয়া গেল, রেন্টুও চলিয়া আসিল। তবে মাথায় করিয়া সৈনিকদের কোয়ার্টার সংকটের বিষয়টি লইয়া আসিল। রাত্রিতে ঘুমাইল, কিন্তু কোয়ার্টার সংকটের কথাটি মাথায় লইয়াই ঘুমাইল। সকালবেলা নাস্তা খাইবার কালে মুর্শিদার মাকে জিজ্ঞাসা করিল, তোমার কি কোনো আত্মীয় স্বজন আছে মিলিটারিতে চাকরি করে, কিন্তু থাকার বা বসার জায়গা পায় না? মুর্শিদার মা কহিল, আত্মীয় স্বজন নাই, তবে চেনা লোক আছে। ছোট 2টি বাচ্চা লইয়া বউটি বড় কষ্ট রহিয়াছে। বউটির স্বামী মিলিটারিতে চাকরি করে, কিন্তু এইখানে যেই বাসায় বউটি রহিয়াছে সেই বাসায় স্বামী থাকিতে পারে না। স্বামীর বাসায় থাকিবার অনুমতি নাই, তাই দিবার ভাগে আসিয়া একবার বউ বাচ্চাকে কোনো রকম দেখিয়াই আবার তাড়াতাড়ি চলিয়া যাইতে হয়। বউটি একা থাকিতে ভয় পায়। মাঝে মাঝে আমি যাইয়া থাকি, এক্ষণে আপনি আসিয়া পড়ায় আমি যাইতে পারতেছি না। তবে মুর্শিদা বউয়ের সহিত থাকিতেছে।
মুর্শিদার স্বামী আসিলেই মুর্শিদাকে লইয়া যাইবে। তখন কি হইবে? আমি মনে মনে ইহাই ভাবিতেছি। এই সকল কথা শুনিয়া রেন্টু মনে মনে আনন্দিত হইয়া কহিল, আগামীকাল ওই মিলিটারি আসিলে আমাকে তাহার সহিত আলাপ পরিচয় করাইয়া দিতে পারিবেন? মুর্শিদার মা, পারিব। আপনি মিলিটারির সহিত কি কথা বলিবেন ভাই? রেন্টু, আমি ক্যান্টনমেন্টে তাহাদের কোয়ার্টার করাইয়া দিতে পারিব। মুর্শিদার মা, তাহা হইলে তো পিতার কাজ হইবে, তাহারাও আপনাকে পিতার ন্যায় মর্যাদা দিবে। রেন্টু, আমি তাহাদের সেনানিবাসের ভিতরে থাকিবার জন্য বাসা বরাদ্দ করাইয়া দিব, বিনিময়ে আমাকে ওই বাসায় থাকিতে দিতে হইবে। ইহাতে রাজি হইলে আমি কোয়ার্টার বরাদ্দ করাইয়া দিব। মুর্শিদার মা, ওই কোয়ার্টারে থাকিতে তাহাদের কি ভাড়া লাগিবে না? রেন্টু, নাম মাত্র লাগিবে, তাহা পরে চাকরির ফান্ড হইতে কাটিয়া লইবে। আপাতত ঘর ভাড়া বাবদ টাকা দিতে হইবে না। মুর্শিদার মা, তাহা হইলে তো আপনাকে শুধু থাকিতেই না, খাইয়াইতে দিতেও পারে। মাথায় করিয়া রাখিবে, এক্ষণে 2 রুমের যেই বাসায় থাকিতেছে তাহার ভাড়াই 3000 টাকা। ইহা ছাড়া গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল তো রহিয়াছেই। রেন্টু, কোয়ার্টারের গ্যাস, পানি, কারেন্ট কোনো বিলই দিতে হইবে না। উপরন্তু খাট, পালং, চেয়ার, টেবিল, ফ্যান, লাইট সকল কিছুর সরকার দিবে, তাহাদের কিছুই লাগিবে না। মুর্শিদার মা, বলিতেছেন কি? তাহা হইলে তো থাকা আর খাওয়াই শুধু নহে, আপনি চাইলে মাসে মাসে টাকাও আপনাকে দিবে। রেন্টু আর মুর্শিদার মা আলোচনা করিয়া স্থির করিল, আগামীকাল মিলিটারি আসিলে মুর্শিদার মা তাহাকে জানাইবে। রেন্টু তাহার ভাই, নাম রহমান মাওলানা, সে চিকিৎসার জন্য ঢাকায় আসিয়াছে, সেনানিবাসের সরকারি কোয়ার্টার বরাদ্দ করাইয়া দিবে। যতদিন চিকিৎসার সময় লাগিবে ততদিন সে ওই কোয়ার্টারে তাহাদের সহিত থাকিবে, খাইবে। যখন চিকিৎসা শেষ করিয়া চলিয়া যাইবে, বাসার বরাদ্দ বাতিল হইয়া যাইবে। পরের দিন অপরাহ্নে সৈনিক আসিলেন। নাম তাহার মোহাম্মদ হাশেম, বাড়ি রংপুর। হাশেম সেনাবাহিনীর NCO, নন কমিশন অফিসার, পদবি কর্পোরাল ক্লার্ক। সে রেন্টুর প্রস্তাব শুনিয়া শুধু রাজিই হইলেন না, খুশিতে আটখানা হইয়া কহিলেন, আপনি আমার পিতার ন্যায়, আপনি কোয়ার্টারে আমাদের সঙ্গে থাকিবেন, ইহা তো আমাদের পরম সৌভাগ্য। হাশেমের স্ত্রী কহিল, আমি আপনাকে আব্বা বলিয়া ডাকিব, আজ হইতে আপনি আমাদের সন্তানদের নানা। কথাবার্তা পাকাপাকি ও চূড়ান্ত হইল। সেনাবাহিনীর 57 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কর্পোরাল ক্লার্ক হাশেমের নামে কোয়ার্টার ইস্যু করাইয়া সেই কোয়ার্টারে তাহাদের সহিত রেন্টু থাকিবে এবং চিকিৎসা করাইবে। রেন্টুর রোগ যে কি, ইহার চিকিৎসা কি, তাহা সেনাবাহিনীর NCO হাশেম জানিল না। এক্ষণে সে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমানকে অপহরণ করিয়া জিম্মি করিবার লক্ষ্যে বড় এক ধাপ অগ্রসর হইল। কর্পোরাল ক্লার্ক হাশেমের নামে সেনানিবাসে একটি বাসা বরাদ্দ করাইবার জন্য রেন্টু জোর চেষ্টা চালাইতে লাগিল। জন 2 রাজনৈতিক নেতা এবং সেনাবাহিনী হইতে সদ্য অবসরপ্রাপ্ত 2 জন জেনারেলের নিকট হাশেমের নামে একটি কোয়ার্টার বরাদ্দ করাইবার জন্য তদবির করিতে লাগিল। হাবিবুর রহমানের হাবিবের দেওয়া মোবাইল ফোনে সাহায্যে রেন্টু রাজনীতিক ও সেনানায়কদের সহিত যোগাযোগ এবং তদবির অব্যাহতভাবে চালাইয়া যাইতে থাকিল। ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডারের দপ্তরেও কোয়ার্টার বরাদ্দ হইবার অগ্রগতি জানিবার ও বুঝিবার জন্য লোক লাগাইয়া রাখিল। কি রহিয়াছে ভাগ্যে, দয়াময় পরম দয়ালু আল্লাহ তালাই তাহা জানেন।